আসসালামু আলাইকুম দর্শক, সিএনটিভি সিটিজি থেকে আমি শিশির আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমরা চলে এসেছি প্রবাসী এপিসোড 1 নিয়ে। লেটস টক উইথ বিন্দু। সো আজকে আমার সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছে সালমান ভাই, অ্যান্ড হি ইজ ফ্রম ইউকে। জাস্ট নাও হোপফুলি উনি বাংলাদেশে আছেন এবং ওনার সাথে আমরা আজকে কথা বলবো বাংলাদেশ এবং ইউকের কিছু সিস্টেম নিয়ে। তো আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমাদের অতিথিকে আমাদের মাঝে ওয়েলকাম করবো। হ্যালো, সো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সালমান ওয়ালাইকুম ভাই? আসসালাম। জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। কেমন যাচ্ছে আসলে আপনার দিনকাল? জি, আলহামদুলিল্লাহ, ভালোই যাচ্ছে। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ফর আস্কিং। আচ্ছা, অ্যাজ এ হচ্ছে আপনার বাই বর্ন বাংলাদেশী, আপনার মানে ফিলিংটা কেমন? ইউকে তে ভালো লাগে নাকি বাংলাদেশে ভালো লাগে? যদি ভাই বোন হিসেবে আমি চিন্তা করি, আমার কাছে বাংলাদেশ দ্য বেস্ট। বিকজ এখানে আমি যখন মানে যা চাচ্ছি বা কোনো হেল্পিং বলেন বা সব দিক দিয়ে এখানেই বেস্ট। ঠিক আছে। আচ্ছা, বাট আচ্ছা। হ্যাঁ, ইউকে তে কিছু সুবিধা আছে, যেমন আপনার হসপিটালাইজ ওয়েতে বলেন বা পুলিশ ওয়েতে বলেন, সেখানেও সুবিধাটা এখানে একটু বেবে মানে অনেক অনেক ভালো আর কি বাংলাদেশ থেকে। এটা আমি আর কোনো চেঞ্জেস নাই, বাট আই প্রেফার বাংলাদেশ। আচ্ছা, তো আপনার সাথে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের বর্তমান কিছু সিচুয়েশন নিয়ে। তো শিওর। প্রথমে আপনার কাছে আসলে জানতে চাইবো বর্তমান বাংলাদেশে যে বন্যার যে সমস্যা চলছে, বিভিন্ন অর্গানাইজেশন ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে আসছে। তো একটা আহ, কিছুটা বলে না যে কিছু রটে এবং কিছু ঘটে, এরকম একটা বিষয় থাকে। তো জি, আসলে এই বন্যার্তদের মাঝে ত্রাণ কতটুকু পৌঁছচ্ছে বলে আপনার মনে হয়? আমি মনে করি আমি যতদূর দেখেছি এবং আমি আমারটাই বলি যে আমরা পাঁচজন ফ্রেন্ড ছিলাম। আমরা আমাদের পক্ষ থেকে যথেষ্ট আমরা আহ, করে আসছি, এবং আমাদের তারপর আমাদের সাথে থেকে আমি আরো অনেক টিম দেখেছি। অনেক টিম গিয়েছে এবং তারাও করতেছে। So, ওই ক্ষেত্রে আমি বলতে পারি যে হ্যাঁ, 95% or প্লাস 95% প্রাণ ওদের হাতে পৌঁছেছে। সো এটুকু আই বিলিভ দ্যাট, যে হ্যাঁ, ওদের কাছে গেছে। আর বাকি 5% আমি এই জন্য বলতেছি যে এটা ওদের দোষ না, বিকজ এখানে আপনার যাওয়ার ওয়েটা নাই। মানে ট্রাক বলেন, ট্রাক ঢুকতে পারতেছে না বা স্পিড বোট পাচ্ছে না। এসব কারণে অনেকে আবার যেতে পারতেছে না, বাট সবাই এগিয়ে আসে। এটা সত্যি কথা, 100% এগিয়ে আসে। তো অ্যাজ আপনি হচ্ছে ইউকে তেই থাকেন এবং ওখানের স্বনামধন্য ব্যবসায়ী, আপনি বিজনেস গ্রো করেছেন। তো আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং ইউকের শিক্ষা ব্যবস্থা, আসলে দুটার মধ্যে চেঞ্জেস গুলো কি? আসলে অ্যাকচুয়ালি কোনো চেঞ্জেস নাই। আমরা যারা এখানে থাকি বা বাংলাদেশে, আমরা মনে করি যে ইউকে তে গেলে, বা ইউকে না, শুধু ইউকে বা অস্ট্রেলিয়া, যে কোনো কান্ট্রি হোক, যে বেটার অপরচুনিটি আসবে বা বেটার জব ফ্যাসিলিটি আসবে, এরকম না। হ্যাঁ, আপনি আমাদের বাংলাদেশে যেটা আমার ওপিনিয়ন যেটা বলা, মানে আমার মনে হচ্ছে যে যেমন ইউকে তে একটা একটা স্টুডেন্ট যখন তার সবকিছু কমপ্লিট করে, বিবিএ হোক বা সিএ হোক, কমপ্লিট করে ইন্টার্নশিপ করে, তার সে একটা জব পেয়ে যায় ভার্সিটি থেকে। সেই জিনিসটা আমাদের দেশে যদি এরকম সিস্টেম করা হতো যে উইদাউট লবিং, মানে কোনো লবিং ছাড়া জাস্ট তার যোগ্যতা দিয়ে সে ঢুকতে পারতেছে, এটা আমাদের বাংলাদেশ আর কি ওরকম ভাবে নাই। তো এটা যদি থাকতো, আমার আই প্রেফার যে বাংলাদেশ দ্য বেস্ট প্লেস, লাইক ফর দ্য জব এন্ড এভরিথিং। সো সেক্ষেত্রে আমরা বলবো যে সকলের একটা টেন্ডেন্সি থাকে যে আমি ইউকে যাব বা আমি দেশের বাইরে গিয়ে নিজের ফিউচারটা গ্রো করব এবং নিজে সেটেল হবো। সো সেক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন বাইরের কান্ট্রির চেয়ে বেসিকলি বাংলাদেশটা হচ্ছে বেস্ট ওয়ে। আমার মতে আমার মতে বাংলাদেশ দ্য বেস্ট। তো আচ্ছা, আমি জানি আচ্ছা। না তো আদার্স আদার্স কি, আমি খালি এটুকু বলতে পারি যে ইউকে তে যাওয়ার জন্য যে আমরা অনেকেই মনে করি যে, বা ইউকে তে গেলে মনে করি যে আমরা একটা সোনা হরিণ পেয়ে গিয়েছি, এমনটা কিছু যে ইউকে চলে গেছে, সোনা হরিণ পেয়ে গেছে। আসলে ব্যাপারটা এরকম না। ইউকেতে যারা আছেন স্টুডেন্টরা বর্তমানে, তাদের অবস্থা যদি আমি যদি দেখাতে পারতাম লাইভ, তাহলে হয়তো বা আপনারা দেখতেন যে তারা কি স্ট্রাগল করতেছে, জব নিয়ে বলেন বা সবকিছু নিয়ে তারা কি ধরনের স্ট্রাগল করতেছে। তো ওই আচ্ছা। ক্ষেত্রে মানে যদি তারা দেখতো, তারা হয়তো বা বাইরে যাওয়ার থিঙ্কিংটা তাদের কাজ করতো না। বা যারা আছেন, তারা যাদের মানে আত্মীয় স্বজন আছে বা কেউ আছে, দে আর গুড। বিকজ তারা যদি জব নাও পায়, অ্যাটলিস্ট থাকার একটা ওয়ে পাচ্ছে বা খাওয়া দাওয়ার ওয়ে পাচ্ছে।
বাট আননোন যদি কেউ চায় সেক্ষেত্রে খুবই মানে স্ট্রাগল করতে হবে এবং তার নিজে সবকিছু ব্যবস্থা করতে হবে। এবং ইউকেতে আপনার সবকিছু নিজের রোড ঘাট বা রোড চেনার জন্যই লাগে 1 বছর, মানে এক রোড থেকে এক রোড যাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে ইটস টাফ। বাট আমাদের যে বলে না যে সোনার হরিণ পেয়ে গিয়েছি, এই ওয়ার্ডটাই আমরা প্রতিটা এই ওয়ার্ডটাই আমরা আমরা মনে করি। প্রথম আমিও ভাবছিলাম যে আমি যখন ইউকে গেলাম আমি ভাবছিলাম যে হ্যাঁ আমি সোনার হরিণ পেয়ে গিয়েছি, বাট দ্য সেম। সো আমি আপনার কাছে আবারও ফিরে আসবো। তার আগে আমি একটু করে আমাদের দর্শকদের কমেন্ট গুলো পড়ে আসি। তো শিওর। এখানে মোহাম্মদ আব্দুল ফয়সাল লিখেছে কেন আসুন আপু আই গম আছি অনেক কেন আসুন। এমডি নিয়ামত কাজী লিখেছে আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাই কেমন আছেন। ওয়ালাইকুম আসসালাম আমরা ভালো আছি। উনি আরো লিখেছেন আমার তরফ থেকে ভালোবাসা রইল আপনাদের জন্য। অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করেছেন এবং আপনারা লাইভটা শেয়ার করে দিবেন। আজকে আমরা প্রবাস জীবনের খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে জানবো এবং বাংলাদেশ এবং বাইরের দেশ কি কি বিষয়গুলো আসলে আমাদের পার্থক্য রয়েছে এবং কি কি বিষয় আমাদের আসলে উন্নয়ন প্রয়োজন এই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমরা আবারও ফিরে আসছি আপনার কাছে এমডি সালমান। জি। এই যে ট্রাফিক ব্যবস্থা বাংলাদেশে আপনি অনেকদিন ধরেই আছেন, আপনি ইউকেতেও অনেকদিন ধরেই ছিলেন। তো ট্রাফিক ব্যবস্থার মধ্যে আসলে কতটা পার্থক্য আছে বলে আপনার মনে হয়? ট্রাফিক ব্যবস্থা যদি ওই ওয়েতে বলি তো একটা হিউজ পার্থক্য আছে। মানে হিউজ পার্থক্য বলতে আমাদের এখানে ট্রাফিক, আমাদের এখানে ফ্লাইওভার সবকিছুই আছে আমাদের এদেশে, বাংলাদেশে ফ্লাইওভার বলেন, মেট্রো রেল বলেন, এখন সবকিছুই আছে। তো ওই অনুযায়ী কিন্তু এত ট্রাফিক থাকা মানে কোনো ওয়ে আমি দেখছি না। বা তারপর ট্রাফিক হয় বিকজ কিছু লাইক ড্রাইভার বলেন বা আপনার পুলিশ সিস্টেম বলেন, তাদের কিছু কিছু অনিয়মের জন্য এই জ্যাম ট্রাফিকটা হয়। জ্যাম ইউকে তে নাই এটা বললে ভুল হবে, ওখানে জ্যাম আছে, বাট এখানে সব রুলস ফলো করে যে এরিয়াতে আপনি এইটুক ড্রাইভ করতে পারবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমি যেটা বলতে চাই যে আমাদের বাংলাদেশে যেটা, যে অ্যাম্বুলেন্স গুলা, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স, যখন একটা রোগী থাকে অ্যাম্বুলেন্সের মধ্যে, ইউকেতে আপনার যখন একটা অ্যাম্বুলেন্স আছে তখন আপনার অন্যান্য গাড়ি বলেন যা বলেন সাইড হয়ে যায়, মাঝখান দিয়ে তাকে স্পেস করে দেয় যদি সে এক্স্যাক্টলি। আগে যে যদি হাসপাতাল পৌঁছতে পারে। বাট আমাদের দেশে আমি এটা খেয়াল করেছি যে একটা অ্যাম্বুলেন্স অনেকক্ষণ ধরে হর্ন দিচ্ছে বা তার সাইরেন ই করতেছে ঘুরতেছে, বাট নো ওয়ান কেয়ারস, মানে কে কি হচ্ছে ওজন কেয়ার, মানে এমন একটা টাইপ। তো আমি এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছে যে একটা অ্যাম্বুলেন্সে হয়তো বা আপনার বা আমারও কেউ থাকতে পারতো, সেক্ষেত্রে তো আমার অবশ্যই ইমার্জেন্সি থাকবে যাওয়ার জন্য। তো এই দিক দিয়ে ট্রাফিক ওয়েটা একটু আমি খারাপ বলবো, এখান দিয়ে আমাদের দেশে একটু অনেক একটু নয় বেশি একটু খারাপ আছে। তো আপনার কাছে আসলে একটা পার্সোনাল কোয়েশ্চেন করব সেটা হচ্ছে অবসর সময় আপনি কি করতে ভালোবাসেন? অবসর সময়ে আমি লাইক ওয়াচিং ফুটবল, এবং আমার ক্যাট আছে, আমি ক্যাট পালন করি, ক্যাট দিয়ে ঘোরাফেরা করি এবং বাইরে ঘোরাঘুরি এইটুকুই। এই আমি খুব ফুটবল পছন্দ করি, সো যদি কোনো খেলা থাকে ইংলিশ প্রিমিয়ার লিগে ওইটা মিস করি না কোনো ওয়েতেই না। আর নিজেও মাঝে মাঝে ট্রাই করি খেলার জন্য, এইটুকুই। আচ্ছা, সেক্ষেত্রে বলবো এই যে আপনার হায়ার এডুকেশনের জন্য সবাই ইউকে তে যায়। তো সেক্ষেত্রে বাংলাদেশে কি সম্ভব যে হায়ার এডুকেশন সিস্টেম চালু করা যাতে করে বাইরের কান্ট্রিতে কোনো স্টুডেন্টের মুভ করতে না হয়? এটা কি আসলেই সম্ভব? অবশ্যই সম্ভব। বাংলাদেশের নাম করা অনেকগুলি আপনার ইউনিভার্সিটি আছে, যেমন এনএসইউ আছে, আইইউবি আছে, এআইবি আছে। অবশ্যই সম্ভব, কারণ এসব বাচ্চাগুলো হাইলি মানে অনেক হাই ভাবে আছেন এবং তাদের স্টাডি কোয়ালিটি অনেক ভালো। তো এটা অবশ্যই সম্ভব যদি তারা ওরকম ভাবে আরো মেনটেন করে। যথেষ্ট মেনটেন আছে, আরো মেনটেন করলে অবশ্যই বাইরে থেকে এখানে আসবে পড়তে। এটা আমি বিশ্বাস করি। কারণ কি, আমি এনএসসি ঘুরতে গিয়েছি জাস্ট আমার কিছু ছোট ভাই বা এরকম দেখতে যে, দে আর ভেরি গুড অ্যান্ড ওদের এডুকেশন সিস্টেম অনেক ভালো। আইবিউ সেম, এআইবিউ সেম, ব্র্যাকও সেম। সো এটা অবশ্যই পসিবল এবং অবশ্যই পসিবল এবং এখানেও এটা করা পসিবল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে আপনি খুব সুন্দর করে আমাদেরকে উত্তরগুলো দিয়েছেন যেটা আসলে অনেক কি বলবো বর্ণনামূলক ছিল এবং আমাদের বুঝতেও সুবিধা হয়েছে। তো আপনার কাছে আসলে জানতে চাইবো ফিউচার প্ল্যান এক্স্যাক্টলি বাংলাদেশ ভার্সাস ইউকে যদি ধরি, আমরা যদি বাংলাদেশকে চিন্তা করি যে আমরা উন্নয়নশীল থেকে উন্নত দেশে কনভার্ট করব, সেক্ষেত্রে আসলে কোন কোন দিকটাতে বাংলাদেশের কোন কোন খাতে উন্নয়ন করার প্রয়োজন বলে আপনি ব্যক্তিগতভাবে মনে করেন? আমি মনে করি বাংলাদেশে প্রথমত উন্নয়ন করা দরকার আমাদের হাসপাতাল ওয়েটাকে। কারণ হসপিটাল ওয়েটাকে যদি উন্নত, যেমন
বাইরের কান্ট্রিতে যখন কোনো পেশেন্ট আসে, আগে কিন্তু ফর্ম ফিল আপ করা হয় না। আগে তাকে অ্যাডমিট করা হয়, তার আগে সবকিছু প্রসেস করা হয়, দেন এরপর তার ফর্ম ফিল আপ বা আদার্স থিং। বাট আমাদের এখানে 70% বেশি হাসপাতালের, প্রাইভেট হোক বা সরকারি হোক, আগে আপনার লাইন ধরতে হয়, ফর্ম ফিল আপ করতে হয়, পেমেন্ট জমা দিতে হয়, এরপরে আপনার পেশেন্টকে এন্ট্রি করাতে হয়। তো এই জিনিসটা চেঞ্জ করা উচিত আমার মতে, কারণ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য এবং এদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর স্টাডির দিক দিয়ে আপনার পাংচুয়াল টাইম, যে কোনো স্টুডেন্ট যদি স্কুল স্কুল স্টুডেন্ট হয়, স্কুল বাং দিলে বা কলেজ স্টুডেন্ট হলে কলেজ বাং দিলে বা ইউনিভার্সিটি স্টুডেন্ট হলে যদি ইচ্ছাকৃতভাবে কোর্স ড্রপ দিলে, ওটা একটা রুলস করা উচিত যে ড্রপের রিজনটা কি, মানে কেন সে ড্রপ করছে বা কেন সে বাং করছে, কেন সে আসেনি। এগুলো যদি স্ট্রিক্টলি করা হয়, আই থিঙ্ক বাংলাদেশ ইজ আ বেটার ওয়ে টু স্টাডি। অ্যান্ড এসব চেঞ্জ করলে আই থিঙ্ক ইট উইল বি গুড। অ্যান্ড একটা কথা হলো লবিং। আমাদের দেশে যেটা আমরা বছর বছর শুনে আসছে যে আমার চাচা আছে এখানে, মামা আছে, এসব বাদ দিয়ে যদি আমরা আমাদের স্টাডির ক্ষেত্রে আমাদের যে স্টুডেন্টরা আছে তারা যদি তাদের যোগ্যতা ঢুকতে পারে এবং এসবটা যদি সবাই করে দেয়, আমার মনে হয় না যে বেশি স্টুডেন্ট বাংলাদেশের বাইরে যাবে, এখানে থাকাই ট্রাই করবে, কারণ কি তারা এখানে সে অপরচুনিটি পাচ্ছে। কারণ কি, যারা জব নিয়ে বাইরে ট্রাই করছে, তখন আপনি আজকে দেখবেন যে তাদের বেশিরভাগ এখানে জব পায়নি, তাই বলে তারা বিদেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করতেছে। জব পায়নি কারণ কি, তারা তাদের সবকিছুই আছে, তারা তাদের রেজাল্ট ভালো, তারা কোয়ালিফাইড এবং ইভেন দো ওভার কোয়ালিফাইড, কিন্তু লবিং নাই। তো এই লবিং সিস্টেমটা অফ করতে হবে। লবিং সিস্টেম অফ করে দিলে আই থিঙ্ক পারফেক্ট। আমরা একটা সংলাপ শুনেছি যে হয়তো টাকার জোর লাগে, নয়তো মামুর জোর লাগে। আপনি এই বিষয়টা আসলে আমাদেরকে ক্ল্যারিফাই করেছেন যে লবিং সিস্টেমটা অফ করলে অনেকগুলো মেধা আসলে ঝরে যাবে না। তারা তাদের যোগ্য সম্মানটা রাইট। পাবে, সুযোগটা পাবে। জি। তো দর্শক যারা আছেন আমাদের সাথে, সকলের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা। আপনারা লাইভটা শেয়ার করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের এমডি সালমান স্যারের কাছে, আপনারা সেক্ষেত্রে প্রশ্ন করতে পারেন। সালমা জাহান মিম লিখেছে, শোভা জাহান মিম লিখেছে হ্যালো। হ্যালো আপু। সো নেক্সট আপনার কাছে জানতে চাইবো প্রবাস জীবন। আমরা সবসময় শুনে এসেছি প্রবাস জীবনটা কষ্টের। ওখানে ফ্যামিলিকে খুব মিস করি। বিভিন্ন সময় ফ্যামিলির বড় বড় অনুষ্ঠান থাকে, সেগুলো থেকে মিস হয়। মা বাবাকে অনেক মনে পড়ে। মানে এই ধরনের কিছু স্যাড ট্র্যাজেডি আমরা শুনেছি। সো সেই ক্ষেত্রে আপনার কোনো মুহূর্ত কি আছে প্রবাস জীবনের, যেটা আপনি ওখানে থাকার আমার কারণে আফসোস হয়েছে? জি, আমার একটা মুহূর্ত আছে, সেটা হলো আমার বেস্ট ফ্রেন্ডের মধ্যেই আছে একজন। সে যখন সে একটা অ্যাক্সিডেন্টে, মানে হি ইজ নো মোর, ব্যাক টু 2018 এ। তো সেক্ষেত্রে আমি দেখেছি যে তার ওই ডেড বডিটা বাংলাদেশে আনার জন্য অনেক প্রসিডিওর পার করতে হয়েছে। তো আমার কাছে এটা খুব স্যাড লেগেছে যে সে তার ফ্যামিলির কাছে তার বডি গেছে প্রায় 1 উইক প্লাস, মানে 8 দিন পরে তার বডি গেছে, বিকজ ওটা এটাকে ইনভেস্টিগেশন করা হয়েছে, অ্যাক্সিডেন্টের রিপোর্ট লেখা হয়েছে, অনেক কিছু করে এরপর বডিটা আসছে। তো এই ক্ষেত্রে প্রবাসী জীবনটা আমার কাছে এই যে খুব খারাপ লাগে যে অনেকে আমরা শুনি, খবরে দেখি যে প্রবাসে এই ঘটনায় যে উনি আহত হচ্ছে, উনি মারা গিয়েছেন। তখন খুব খারাপ লাগে যে হয়তোবা তার লাস্ট সময়টাতে তার তার মা বাবা অথবা ভাই বোন বা বউ বাচ্চাকে দেখতে পারলাম না। তো এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে এবং এই জিনিসটা খুবই দুঃখজনক যে তারা এত মানে কষ্ট করার জন্য এখানে যাওয়ার পর যদি দেশে এসে যদি তার বাবা মার বা ভাই বোনদের বা ওয়াইফ বাচ্চাদের হাসি মুখ নাই দেখতে পারে, তো এর থেকে আর স্যাড কিছু হইতে পারে না আমার মনে হয়। আপনার জীবনে কি এমন কিছু ঘটেছে যেটা আপনার কাছে ট্র্যাজেডি বা কষ্টের ছিল এবং আপনি ফ্যামিলির খুব ইম্পর্টেন্ট একটা মোমেন্টে আপনি আসতে চেয়েও আসতে পারেননি প্রবাসে থাকার কারণে? জি, আমি যখন স্টুডেন্ট ছিলাম ওই মুহূর্তে আমার আম্মুর একটা অপারেশন হয়। ওই মুহূর্তে আমার এক্সাম চলতেছিল, বাট আমি মানে যে আসার জন্য আমি অ্যাপ্লিকেশন অনেক কিছু করেছি, বাট আমার ইউনিভার্সিটি আমাকে অ্যালাউ করে নাই যে না, ইউ হ্যাভ টু গিভ ইউর এক্সাম, দেন ইউ ক্যান লিভ দ্য ইউকে এন্ড দেন ইউ ক্যান গো টু ইউর কান্ট্রি। বাট আমি অনেক চেষ্টা করছি। তো ওইটা আমার একটা ট্রাজেডি মোমেন্ট গিয়েছে, এছাড়া আর কোনো আলহামদুলিল্লাহ আমি ওকে। তো একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠার পেছনে আসলে গল্পটা কি ছিল, যদি আমাদের সাথে শেয়ার? একজন সফল ব্যবসায়ী হিসেবে অনেকেই বলে যে সবার পিছনে কেউ না কেউ থাকে। আমি বলবো আমার পিছনে যদি থাকে, প্রথম আমার আল্লাহ, দেন আমার আব্বু আম্মু, এন্ড দে পুশ মি এ লট,
কারণ আমাকে যে সেলফ মানে আপনি কি বলেন আত্মবিশ্বাসটা যেটা কনফিডেন্সটা আমি তাদের কাছে পেয়েছি। বিশেষ করে আমার আব্বুর কাছ থেকে। কারণ আমার আব্বু আমাকে তখন ফোন করে বলতো যে, "বাবা আমি যখন ঢাকা শহরে আসছি তো ৳১০ নিয়ে আসছি এবং আমি আজকে এই পর্যন্ত উঠছি। তো তুমিও ভাবো যে তুমি 0 থেকে আসছো এবং তুমি ট্রাই করো। কিপ ট্রাইং, নেভার গিভ আপ।" সো ওই নেভার গিভ আপ ওয়ার্ডটা আমার মাইন্ডে সেট হয়ে গিয়েছে। ওকে, নেভার গিভ আপ। সো আমি যখন বিজনেস করা ট্রাই করছি, লস আপ এন্ড ডাউন ছিল। বাট এক পর্যায়ে যে আমি সাকসেস হয়েছি। সো all credit goes to Allah, আলহামদুলিল্লাহ, and my mom and dad. They pushed me a lot and আমি তাদেরকে হাজার থ্যাংকস বললেও সেটা পূর্ণ হবে না বিকজ এটা মানে পূর্ণ হওয়ার মতো না। ইটস বি প্রাইসলেস। সো আপনার কাছে আসলে জানতে চাইবো এই যে আমাদের সিএনটিভি দর্শক যারা আছে আমাদের সাথে এতক্ষণ ধরে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে আসলে কিভাবে নিজেকে পরিবর্তন করার মাধ্যমেই আমরা সমাজকে পরিবর্তন করতে পারি কোন আমি বিষয়ে? সকলের উদ্দেশ্যে যারা আছেন সকলের উদ্দেশ্যে এটুকু বলতে চাই যে আপনারা আপনাদের প্যারেন্টস এর কথা শুনেন। আপনাদের প্যারেন্টস কোনো সময় আপনাকে রং আইডিয়া দিবে না। আপনাদের অনেক সময় আমাদের প্যারেন্টস আমাদের অনেক সময় রাগের মতো অনেক কিছু বলে ফেলে যে তুমি এটা করতে পারবে না। এটা জাস্ট রাগের মাথায় বলে। কিন্তু এই জিনিসটাকে আপনারা পজিটিভ ওয়েতে নেন। যদি এই জিনিসটা আপনি পজিটিভ ওয়ে নেন আপনি কিন্তু দেখবেন যে দিন শেষে আপনি লাইক আপনি ইউ আর দ্য ওয়ান হু গেট বেনিফিটেড, অন্য কেউ না। ইউ আর দ্য ওয়ান গেট বেনিফিটেড। সো এটা ট্রাই করবেন এবং ইনশাল্লাহ এবং এই দেশের জন্য আপনারা এখানে আছেন, এখানে কিছু করার ট্রাই করবেন বিকজ আমার মতে বাইরের থেকে যদি আমরা আমাদের দেশকে উন্নত করি তাহলে দেখা যাবে যে আমরা যারা বিজনেস করতেছি বা জব করতেছি আমাদের আমাদের এই কান্ট্রিটা আরো অনেক উপরে উঠবে এবং সবাই জানবে যে না বাংলাদেশ নানা নামের একটা কান্ট্রি আছে এবং এখানে জব আলহামদুলিল্লাহ ভেরি গুড। সো এটা আমরা করার ট্রাই করি যেটা বাইরের একটা কান্ট্রির মানুষটা করার ট্রাই করতেছে। আমরা যদি ওই ট্রাইটা করি এবং আমরা যদি ওটা মেনে চলি, আই হোপ গাইস আপনারাও বেনিফিট হবেন, আপনাদের ফ্যামিলিও হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের দেশ হবে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েন উইথ আস। যারা যারা এতক্ষণ ধরে ছিলেন সকলকে অবিরাম শুভেচ্ছা এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে এতগুলো সময় থ্যাংক ইউ। দিয়েছেন ব্যস্ততার মাঝেও। এই ছিল আমাদের আড্ডা। আমরা হয়তো আবারও পরবর্তী কোনো এপিসোডে হাজির হয়ে যাব আমাদের নতুন কোনো গেস্টকে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ